গল্প বলি এসো। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ শোনাবো চিংড়ি উপন্যাসের 17তম পর্ব। তোমাদের কাছে আমার অনুরোধ, আমার গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাহলে শুরু করি আজ 17তম পর্ব। এই ধরনের প্রশ্ন ওঠার আগেই ও ওর বরের কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু কি বলবে, কেমন ভাবে ক্ষমা চাইবে? আচ্ছা, সব মেয়েরাই কি তাহলে তাদের বিয়ের পর এমনি একজন অপরিচিত পুরুষের সামনে রাতারাতি সব লজ্জা বিসর্জন দেয়? কে জানে, এসব ও জানবেই বা কি করে? কিন্তু কি এই আবেগ, এই কামনা ওর মধ্যে এলো কি করে? ও কি তাহলে আরো 5টা মেয়ের মতোই, যে সব অসাধারণ মেয়েরা ওদের গায়ে একদিন জন্মেছিল, যাদের নিয়ে বাঁধা গান আজও সমুদ্রের হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়ায়? ও ভেবেছিল ও বুঝি তাদেরই মতো একজন। হ্যাঁ, সে তাদেরই একজন। তার জীবন অন্য আর 5টা জেলেনির মতো নয়। কারুতাম্মার ভেতর থেকে কে যেন ওকে বলতে লাগলো, তুই এক পুরুষকে ভালোবেসেছিলি। সেই কথা যখনই তার মনে পড়তো, তখন কি একটা অদ্ভুত অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলতো। সেই লোকটি কাছে এলে যে আবেশ, যে অনুভূতি ওর মনে জাগার কথা, তা ইতিমধ্যে ওর মনে আস্তে আস্তে শেকড় গাড়ছিল। তাই ও যখন আর এক পুরুষের একান্ত নিকটে এলো, তখন অতি সহজেই ও তার লাজ লজ্জা সমস্তই বিসর্জন দিয়ে দিল। ও যেন কেমন পাগল হয়ে গিয়েছিল। সকলের নিশ্চয়ই ওর মতো অনুভূতি জাগে না। এমনি সব 7-5 ভাবতে ভাবতে কারুতাম্মা সম্পূর্ণ অন্য মনস্ক হয়ে পড়েছিল। পালানির ডাকে ওর চমক ভাঙল। পালানি বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিল। কি কি জিনিস আনতে হবে জিজ্ঞেস করলো। কারুতাম্মা পালানিকে পয়সা বুঝে জিনিস কিনতে বলল। তারপর কি কি জিনিস আগে দরকার তার একটা ফিরিস্তি দিল। পালানি চলে গেলে একা বসে থাকতে থাকতে কারুতাম্মার পারিকুট্টির কথা মনে পড়ল। পারিকুট্টি এখন কেমন ভাবে দিন কাটাচ্ছে কে জানে। হয়তো তার মন হতাশায় ভেঙে পড়েছে। তার টাকাটা আজও ফেরত দেওয়া হয়নি। মা বিছানায় পড়ে। আর হয়তো ওর টাকা ফেরত দেওয়ার কথা কেউ ভাববেও না। এদিক দিয়েও পারিকুট্টি দেউলে হয়ে গেল। কি যে করবে ও? পারিকুট্টির চিন্তা মন থেকে ও একেবারেই মুছে ফেলতে পারছে না। কিন্তু এটা তো একটা মস্ত বড় পাপ। ও একজনের বউ হয়ে অপর এক পুরুষের কথা চিন্তা করছে। সত্যিই এটা পাপ। কিন্তু তবু ওর ভেতর থেকে কে যেন বলছে, পারিকুট্টিকে ভোলা তোমার সম্ভব হবে না কারুতাম্মা। আজীবন তার স্মৃতি তোমার মনে গভীর ভাবে আঁকা থাকবে। কারুতাম্মা নিশ্চয়ই জানে যে ওদের সমুদ্রের ধারে পারিকুট্টির গান আজও হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সে গান কারুতাম্মা যেন এখানে বসেও শুনতে পাচ্ছে। কারুতাম্মার মনটা হঠাৎ খুব দমে গেল। সেই নিশ্চিন্ত ভাবটি ফিরে পাবে? কেমন করে ও সহজ সরল মন নিয়ে বাঁচতে পারবে? হয়তো চিরদিনের জন্যেই ওর মনের শান্তি নষ্ট হয়ে গেছে। চিরকালই ওকে দুঃখ পেতে হবে। তাই হয়তো ওর কপালের লিখন। সন্ধ্যের দিকে পালানি বাজার থেকে হাঁড়ি, কড়া, ঘড়া সব কিনে আনলো। রাস্তায় ওর বন্ধু বান্ধবেরা বাসনপত্র দেখে ওকে ঠাট্টাই আর কি করলো খুব। বাড়িতে আসার পর কারুতাম্মা বলল, হাঁড়ি তোমার একেবারেই ভালো হয়নি, কড়াটাও বড্ড ফিনফিনে হয়ে গেছে। কারুতাম্মা যেন জিনিসপত্র কিভাবে কিনতে হবে না হবে তা ভালোভাবেই জানে।
অন্তত পালানির চেয়ে যে জানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পালানি ওর কথা মেনে নিয়ে বলল, আমি কি আর বাসন কোসন কোনোদিন কিনেছি যে এসব বুঝবো? কারুতাম্মা হাসলো। ও এমনি এমনিই বলেছিল কথাগুলো। সেদিন রাতে কারুতাম্মা জেগেই কাটিয়ে দিল। ওদের দুজনের দুজনকে অনেক কথা বলার ছিল। কথা আর ফুরোয় না। কিভাবে ওরা ওদের সংসার সাজিয়ে গুছিয়ে ভালো করে তুলবে তাই নিয়ে অনেক কথাবার্তা। ভবিষ্যতে তারা কি করবে এই নিয়ে অনেক গাল গল্প। এমনি ভাবে গল্প করতে করতে কারুতাম্মা জিজ্ঞেস করলো, মা অমন অবস্থায় পড়ে আছে দেখেও কেন তুমি আমাকে নিয়ে চলে এলে গো? এমনি ভাবে প্রশ্ন করার সাহস এখন কারুতাম্মার হয়েছে। এই কথাটা জিজ্ঞেস করায় পালানির মনে একটু লাগলো। তবুও বলল, বিয়ের পর বউকে বাপের বাড়ি রেখে আসাটা কোনো মরদের কাজ নয়, ঠিকও নয়। কারুতাম্মা মনে করেছিল বিয়ের পর বউকে বাপের বাড়ি ফেলে আসাটা ঠিক নয় বলেই পালানি তাকে নিয়ে এসেছে। কিন্তু পালানি এখন তাকে সমস্ত ব্যাপারটা আগাগোড়া খুলে বলল। ওর গাঁয়ের লোকেরা চায়নি যে ও কারুতাম্মাকে বিয়ের পর বাড়ি রেখে আসে। তাদের কেউই নতুন কনের বাড়ি থাকাটা পছন্দ করেনি, তাই ও অমন ভাবে বলেছে। তারপর একটু সংকোচের সঙ্গে পালানি জিজ্ঞেস করলো, তোমার কি আমার সঙ্গে আসার ইচ্ছে ছিল না? কারুতাম্মা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ ছিল। এই সময় কারুতাম্মা তার বাবা সম্পর্কে একটু দুঃখের সঙ্গেই বলল, বাবা তো এখন থেকেও নেই। অমন ভাবে চলে আসাতে আমার উপর ভীষণ রেগে গেছে। হয়তো আমাকে আর বাড়িই ঢুকতে দেবে না। বাবার ওই রকম স্বভাব, ওই রকম গুণ। পালানি ওর কথাতে বেশি গা লাগালো না। বলল, বেশ তো, তোমার বাবা যদি ভাবে তার মেয়ে নেই, তাহলে তুমিও ভাবো তোমার বাবা নেই। পালানির এই কথায় কারুতাম্মার মনে হলো আজ আর ও একা নয়, ওকে আগলে রাখার কেউ রয়েছে। এই কথাগুলো যেন তারই প্রতিধ্বনি, অর্থাৎ তোমার বাবা না থাকলেও কিছু যাই আসে না, আমি তো আছি, ভয় কিসের? তারপর পালানি খোলাখুলি বলল, দেখো, খোলাখুলিই বলি, তোমার বাবা খুব খারাপ লোক, খুবই লোভী। ঠিক তেমনি তোমাদের গায়ের মোড়ল, সে আমাদের অপমান করেছে। তারপর একটু আত্মাভিমানের সঙ্গে বলল, আমার বাপ মা ভাই বোন নেই বটে, কিন্তু আমিও সাগরমার ছেলে। এই যে সামনে অপার সমুদ্র পড়ে রয়েছে তা সবই আমার সম্পত্তি। আমার অভাবটা কিসের? এখানকার জেলেদের মতো আমিও একজন জেলে, কিন্তু আমার ওদের চেয়েও বেশি গুণ আছে। আমি আমার কাজ খুব ভালো করেই শিখেছি। যে কোনো জোয়ারে আমি নৌকো নামাতে পারি, যে কোনো ঘূর্ণির মধ্যে পড়লেও আমি নৌকোকে খুব সহজেই বার করে নিয়ে আসতে পারি। আমি ঝড় তুফানকে ভয় করি না। বড় বড় ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে নৌকাকে সামলে রাখতে পারি। আমাকে কেউ যেন হেজিপেজি না ভাবে। কারুতাম্মা একটাও কথা না বলে চুপচাপ পালানির কথা শুনে যাচ্ছিল। এসব বিষয়ে তার কিছু না বলাই ভালো। ওর বর ওর বাপের ওপর ক্ষোভ প্রকাশ করছে। বাবা সম্বন্ধে তার ধারণা ভালো নয়। শুধু ওদের গায়ের মোড়ল নয়, পালানির গায়ের মোড়লকেও দরকার হলে সে দু কথা শুনিয়ে দিতে পারে। পালানি বলে চলল, আমি কেন শুধু শুধু তোমার বাবার কাছে মাথা হেঁট করব? কারুতাম্মা চুপ করে শুনছিল। এখন বলল, আমার মা কিন্তু বড় ভালো মানুষ। পালানি এ কথার কোনো উত্তর দিল না। ও তখন অন্য কথা ভাবছিল। বলল, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার বাবা যদি এখানে না আসে আমিও তাহলে ওদিকে যাব না। বাবার মতো ওর বড় জেদি, এই যে গো ধরলো তা আর ভাঙবে না। তারপর কারুতাম্মা আপনার কথা বলল,
এখন আমার মা বাবা নেই বললেই চলে। এখন তুমিই আমার সব, তোমার ভালোবাসাই আমার সম্বল। আমি তোমার কথা মতোই চলবো, সবকিছু দায়িত্ব মাথায় পেতে নেব। তোমার জন্য আমি সব কিছুই সহ্য করব, যা বলবে তাই শুনবো। শুধু আমাকে একটু ভালোবাসলেই যথেষ্ট। পালানি চুপ করে শুনল, কিন্তু সে তাকে ভালোবাসবে কি না বাসবে সে সম্বন্ধে কিছুই বলল না। হ্যাঁ, তোমাকে আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবো, এমন কোনো কথা কারুতাম্মাকে দেওয়ার দরকার নেই বলেই হয়তো পালানি চুপ করে রইল। কিন্তু কারুতাম্মার মনে হলো কোথায় যেন কিছু বাকি রয়ে গেল। একদিক থেকে একজন ভালোবাসা পাওয়ার আবেদন জানাচ্ছে, আর একদিক থেকে আর একজন সে আবেদনে সাড়া দিচ্ছে না। সমস্ত ব্যাপারটা যেন কেমন কেমন লাগলো কারুতাম্মার। ও খাঁটি এক জেলেনির মতোই স্বামীকে ভালোবেসে তার সেবা করে জীবনটা কাটাতে চায়। তাই পালানি তাকে ভালোবাসার কথা না বললেও সেও কি তাকে ভালোবাসার কথা বলবে না? অবশ্য ভালোবাসার কথা না বললেও ওর স্বামীকে ও নিশ্চয়ই ভালোবাসবে। কিন্তু পালানি যদি ওকে একবার জিজ্ঞেস করত যে তুমি কি আমাকে ভালোবাসবে, তাহলে সে বলতো যে আজীবন সে তাকে ভালোবাসবে। কিন্তু সেদিক দিয়ে সে পালানির কাছ থেকে কোনো সাড়া পেল না। এমনিভাবে সেই প্রথম রাতে তারা পরস্পরকে ভালোবাসার বাগদান দিল না বটে, কিন্তু একটা ব্যাপারে তারা একমত হলো, তাদের একটা ছোটখাটো বাড়ি তুলতে হবে। এই চালা ঘরে বেশি দিন কাটালে চলবে না। তারপর কারুতাম্মা হাসতে হাসতে বলল, আমারও আত্মীয় কুটুম, বন্ধু বান্ধব, ঘর বাড়ি কিছুই নেই। সেদিনকার মতো তারা কথা বন্ধ করে চোখ বুজল। রাত ৩টের সময় সমুদ্রের ধার থেকে মাছ ধরতে যাওয়ার চিৎকার শোনা গেল। পালানিও যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কারুতাম্মার বিয়ের আগে ওর গায়ের জেলেনিরা ওকে কতগুলো নিয়ম আচার শিখিয়ে দিয়েছিল। এর মধ্যে একটা আচার ওর খুব ভালো করেই মনে আছে। তাই পালানি ঘর থেকে বেরোতেই কারুতাম্মা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি নৌকো সাজাতে যাচ্ছ? পালানি ওর প্রশ্নের উদ্দেশ্য বুঝতে পারল না। বলল, হ্যাঁ, কেন? ঘুম থেকে উঠেই সোজা এভাবে নৌকোয় যাওয়া ঠিক নয়। তবে কিভাবে যেতে হবে? সমুদ্র থেকে যাদের রুজি রোজগার তাদের নিজেদের শুদ্ধ রাখতে হয়। তবুও পালানি বুঝতে পারল না। বলল, কি বলছো খুলেই বলো না বাপু। কারুতাম্মা তখন লজ্জায় মুখটা নামিয়ে বলল, চান করে গেলে ভালো হয়। পালানি ওর কথা মতো স্নান করলো। কারুতাম্মাও স্নান করলো। পালানি সমুদ্রের ধারে যেতেই একজন মাতব্বর গোছের জেলে জিজ্ঞেস করলো, কি হে, চান করে এসেছো তো? বাপের বাড়ি থাকতে থাকতে সংসার কেমন ভাবে চালাতে হয় সে সম্বন্ধে কারুতাম্মার কিছু কিছু জ্ঞান হয়েছিল। মা আর বাবা তাদের ওই সংসারের জন্য কত কষ্ট করেছে তা সে নিজের চোখেই দেখেছে। একটা সংসারের উন্নতির জন্য কেমন ভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয় তা বাবার কাছ থেকেই সে শিখেছিল। পয়সা হাতে পেলেই যা তা খরচ করে বাবা উড়িয়ে দেয়নি। খুব সামলে সুমলে গুছিয়ে গাছিয়ে চালিয়েছে বলেই একটা নৌকো আর জাল বাবা কিনতে পেরেছিল। তাই একা যখন ও বসে থাকে তখন ওর এই ছোট্ট সংসারের কিভাবে উন্নতি হয় তারই কথা ভাবে। হাতের কাছে তার বাপের বাড়ির উদাহরণ রয়েছে। মনে মনে ভাবে ঠিক অমনি ভাবে তার সংসারটাকেও গুছোবে। সেদিন চান টান করিয়ে পালানিকে বেশ পরিষ্কার ভাবে কাজে পাঠালেও যতক্ষণ না নৌকো তীরে ফিরে আসে ততক্ষণ কারুতাম্মার উৎকণ্ঠার সীমা রইল না। একদিনের মধ্যেই তার মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। কাল যে পালানিকে সে অপরিচিত পুরুষ বলে ভাবছিল, আজ সেই পালানি তার কত কাছে। তার জন্য ভাবতে, তার সেবা করতে তার ভালো লাগছে।
তার ভালো মন্দের জন্য উৎকণ্ঠা নিয়ে সে বসে আছে। তাকে ভালোভাবে রেঁধে বেড়ে খাওয়াবার জন্যে তার মন ব্যগ্র হয়ে আছে। আজকে সে তাই একটা নয়, দুটো তরকারি রাঁধল। তারপর সব গুছিয়ে গাছিয়ে পালানির প্রতীক্ষায় বসে রইল। অনেক দিন পরে সেদিন মাতি মাছ উঠল প্রচুর। পালানি প্রায় 30 টাকার ভাগ পেল। জাল ধুয়ে শুকোতে দিয়ে চান করার সময় আই আপ্পা ওর বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করলো, কি হে, আজ আরিপাট শহরে গিয়ে খাওয়া দাওয়া করে আসলে কেমন হয়? কারুরই তাতে অমত ছিল না। সাগর মার আশীর্বাদে হাতে আজ প্রচুর পয়সা, একটু ফুর্তি করলে ক্ষতিটা কি? সকলেই আই আপনের কথায় সায় দিল, শুধু পালানি কিছু বলল না। ভেলুৎকুঞ্জ বলল, আরে পালানি, তুই যে কিছু বলছিস না? আট্টিকুঞ্জ ঠাট্টা করে বলল, আরে ভাই, তোরাও তো দেখি আচ্ছা, ওর ঘরে ওর নতুন বউ ভাত তরকারি রেঁধে পথ চেয়ে বসে আছে। তার কাছে বসে ভাত খাওয়ার জন্য ওর মনটা ছটপট করছে, আর তোরা ওকে বলছিস কি না শহরে গিয়ে হোটেলে খেতে? কচ্চু আপ্পন বলল, তাতে দোষের কি হলো শুনি? আরে এখন ছোকরা বয়স, ওদের তো এখন ওই ভালো লাগবে। জেলেদের এই দলটায় যারা ছিল তাদের সকলেরই বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গেছে। ভেলায়ুধন বিয়ে করার পর অনেক পোড় খেয়েছে, তাই পোড় খাওয়া লোকের মতো ভারিক্কি চালে বলল, আরে ওই মজা দুদিন, তারপর দেখবে ঘরে ভাত রাঁধা হচ্ছে না ঠিক মতো, হলেও তা বিস্বাদ। এমনি ঠাট্টাই আর কি করতে করতে সকলের স্নান শেষ হলো। ভেলুৎকুঞ্জ আবার জিজ্ঞেস করলো, কিরে পালানি, আসছিস নাকি আমাদের সঙ্গে? পালানি বলল, হ্যাঁ আসছি। বলল বটে, কিন্তু মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। কারুতাম্মা হয়তো পথ চেয়ে বসে আছে। যা হোক, সকলে মিলে বাসে চড়ে আরিপাট শহরে ফুর্তি করতে চলল। এদিকে কারুতাম্মা অনেকক্ষণ পালানির পথ চেয়ে বসে রইল। দুপুর প্রায় শেষ হতে চলল, তখনও পালানি ফিরল না দেখে ও সমুদ্রের ধারে এসে এদিক ওদিক দেখতে লাগলো। নৌকোগুলো সব তীরে বাঁধা রয়েছে, একটা নৌকো সমুদ্রে নেই, একটা লোকও ধারে কাছে নেই। তখন আন্টিকুঞ্জের বউ পারু সেখানে কি কাজে যেন এসেছিল। কারুতাম্মাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি গো নতুন বউ, সমুদ্র দেখছো নাকি? কারুতাম্মা লজ্জা পেয়ে বলল, না না, এমনিই দাঁড়িয়ে আছি। পারু ব্যাপারটা ততক্ষণে বুঝতে পেরেছে, বলল, তুমি তোমার জেলের জন্য দাঁড়িয়ে আছো না? ওরা তো সব একসঙ্গে আরিপাট শহরে গেল, আজ যে হাতে কিছু পয়সা হয়েছে গো। কারুতাম্মার বাপের বাড়ির জেলেরাও ঠিক এই একই কাজ করে। যেদিনই হাতে পয়সা বেশি হয় সেদিন সব আলেপ্পি শহরে গিয়ে হই হুল্লোড় করে। কিন্তু তা বলে ওকে এমনি ভাবে অপেক্ষা করিয়ে আজই যে পালানি যেতে পারে তাও ভাবতে পারেনি। কারুতাম্মা মনে একটু দুঃখ পেল। পারু আর কারুতাম্মা সমুদ্রের ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করতে লাগলো, কিন্তু কারুতাম্মার দারুণ অস্বস্তি হচ্ছিল। পালানির এইসব চালচলন না বদলালে তো চলবে না। আজ আরিপাটে গিয়ে যে পয়সাগুলো বাজে খরচ করবে সেই পয়সায় বাড়ির কত কি কাজ হতো। এসব ভাবতে ভাবতে ওর মনটা খুবই দমে গেল। পারু বলল, তা শুধু ফুর্তি করেই উড়বে, না সিল্কের নেরি তো কিনে নিয়ে আনবে? কারুতাম্মা কিন্তু এ কথায় খুশি হলো না। বলল, দিদি, ঘরে জল গড়িয়ে খাওয়ার গেলাস নেই, আছে মোটে দুটো মাটির হাঁড়ি, সিল্কের নেরি দিয়ে করবোটা কি? পারু বলল, কার ঘরেই বা বাসন কোসন আছে বলো? মরশুমের সময়ই এসব জিনিস কিনে রাখা হয়, তারপর অকালে এসব বিক্রি করলে পেটে দুমুঠো পড়ে। একটা কুকুর ভেতরে ঢোকার চেষ্টায় কারুতাম্মার ঘরের চারিদিকে ঘুরঘুর করছিল। কারুতাম্মা তা দেখতে পেয়ে বাড়ির দিকে ছুটল। বাড়ি গিয়ে কারুতাম্মা পালানির প্রতীক্ষায় বসে রইল।
রাত প্রায় ৮টা, সাড়ে ৮টার সময় পালানি বাড়ি এলো। ওর হাতে একটা ছোট কাগজের প্যাকেট। কারুতাম্মা ভাবল, মিছিমিছি রাগ দেখিয়ে কথা না বললে কেমন হয়, কিন্তু তা নিয়েও ভয়, যদি পালানি পছন্দ না করে। তাই রাগ না করে একটু মিষ্টি হাসি হেসে ও বলল, কি গো, নৌকো কি এতক্ষণে ফিরল? কথাটা যে ব্যঙ্গ করে বলা হলো, পালানি তা বুঝল না। না, এখন কেন ফিরবে? এই দেখো তোমার জন্য কি এনেছি, বলে প্যাকেটটা কারুতাম্মার হাতে দিল। প্যাকেটটা খুলতে খুলতে কারুতাম্মা বলল, এখানকার সমুদ্রে জাল ফেললে সিল্কের লেরিদ পাওয়া যায় নাকি গো? ওর কথা শুনে পালানি হো হো করে হেসে উঠল। কারুতাম্মাও প্রাণ খুলে হাসল। নেরুদ হলো অর্ধেক শাড়ি, মুন্টুর ওপর পরা হয়, লম্বায় ২.৫ গজ থেকে ৩ গজ মতো হয়। সুন্দর একটা সিল্কের নেরিদ। কারুতাম্মা গোটা কাপড়টা মেলে দেখছিল। পালানি কাপড়ের দামটা ওকে জানিয়ে দিল। তারপর বলল, ৫টা নেরিদ কিনেছি আমরা, আমি, ভেলুৎকুঞ্জ, ভেলায়ুধন, কচ্চুরামন আর আইয়াপ্পন। ভেলায়ুধনের ছোট ছেলেটার অসুখ, ওষুধ কেনার টাকা নেই। আইয়াপ্পনের অবস্থাও ভালো নয়, কিন্তু তারাও নতুন কাপড় কিনেছে। কারুতাম্মা তখন মিষ্টি হেসে বলল, জল গড়িয়ে খাবার একটা গেলাস নেই ঘরে, আর এত দাম দিয়ে কাপড় কিনলে কেন গো? পালানি কারুতাম্মার হাসির আড়ালে ওর কথার গুরুত্বটা বুঝল না। হো হো করে হেসে বলল, কেন কাপড় কিনেছি জানো? কেন? মান্নার শালায় মেলা এসেছে, সেখানে পড়ে যাবার জন্যে। তুমি একবার এটা পড়ে এসো তো দেখি, কেমন লাগে। এতক্ষণ শুনছিলে টি.এস. পিল্লাইয়ের লেখা চিংড়ি উপন্যাসের ১৭তম পর্ব। কেমন লাগলো পর্বটা তোমাদের কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর যারা নতুন এলে আজকে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো, তোমাদের কাছে আমার অনুরোধ। ভালো থেকো সবাই, আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। আজ আসি।